16 জনের জামিন। গুন্ডা দমন বিলে কি তাহলে আটকানো গেল না 16 জনকে? দেখুন, দেশের সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে এই যে নিট পেপার লিক কাণ্ডে যারা আন্দোলন করেছে, সেই 18 বছরের নিচে বয়স্ক যে সমস্ত 18 বছরের কম বয়স্ক ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সিসি ক্যামেরার ফুটেজ, বডি অন ক্যামেরা যেগুলো, তার ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। দেখুন, এই ছেলেমেয়েরা কি চাইছে, এমন একটা সিস্টেম চাইছে যে সিস্টেমে কখনো পেপার লিক হবে না। গত 14 বছরে কি হয়েছে, গত 12-14 বছরে একটার পর একটা পেপার লিক হয়েছে। 152টার বেশি পেপার লিক হয়েছে বিভিন্ন পরীক্ষার। কেন না, এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে অ্যাডহকিজম করা হয়েছে, সেখানে ইনস্টিটিউশনালিজম করা হয়নি। কেন? বাইরে থেকে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রশ্নপত্র তৈরি করা, প্রশ্নপত্র পরিবহনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে। এই দেশে একটা পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, নিটের মতো পরীক্ষা, সেখানে সেনাবাহিনীকে নামাতে হচ্ছে। সেনাবাহিনীর কাজ কি ওই নিট পরীক্ষা কন্ডাক্ট করা? তাহলে এমন একটা সিস্টেম এনটিএ তৈরি করলে, যে এনটিএ একটা পরীক্ষা সঠিকভাবে কন্ডাক্ট করতে পারে না। এই রাজ্যে কি ঘটেছিল? এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন, এই রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এগুলো কি? এগুলো হচ্ছে যে রেকমেন্ডেটরি অথরিটি, তারা পরীক্ষা কন্ডাক্ট করে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 1 to 5, 6 to ক্লাস 12 এসএসসি, তারা পরীক্ষা কন্ডাক্ট করে। দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিভাবে একটার পর একটা পরীক্ষায় ত্রুটি বিচ্যুতি ছিল। সাদা খাতা জমা দিয়ে শিক্ষকতার চাকরি, প্রশ্নপত্র লিক, আউট অফ দ্য প্যানেল চাকরি পাওয়া, রেশিও ভায়োলেশন করে চাকরি পাওয়া, একই মডেল। ওখানেও এনটিএ পরীক্ষা কন্ডাক্ট করছে, প্রশ্নপত্র লিক। সিবিএসসি অন স্ক্রিন মার্কিং হচ্ছে, এবার প্রথম অন স্ক্রিন মার্কিং গোটা দেশ জুড়ে কন্ডাক্ট করা হলো। নতুন সিস্টেম এলো। এই অন স্ক্রিন মার্কিং এ দেখা যাচ্ছে যে কি কি নিয়ম, কি একটা খাতা অ্যান্সার কি, সেখানে টিক করা আছে। টিক করা আছে মানে কি, সেখানে সে নাম্বার পাবে, কিন্তু সেই খাতায় দেখাচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ টিক দেওয়ার পরেও যে ছাত্রটি সঠিক অ্যান্সার দিল সে নাম্বার পেল না। এই জিনিস ঘটেছে সিবিএসসির অন স্ক্রিন মার্কিং এর ক্ষেত্রে। এনটিএ পরীক্ষা কন্ডাক্ট করলো, পেপার লিক হলো। ছেলেমেয়েরা স্বাভাবিকভাবেই গোটা দেশ জুড়ে তারা আন্দোলন সংগঠিত করলো। শুধুমাত্র নিটের পেপার লিক ইস্যু না, এটা বুঝতে হবে। ওখানে শুধুমাত্র নিটের যাদের পেপার লিক হয়েছে তারা এফেক্টেড, তারা গেছে তা না। কারা গেছে? চাকরি না পাওয়া বেকার যুবক, শ্রমের সঠিক মূল্য না পাওয়া শ্রমিক, যে মানুষটিকে প্রতিদিন বলা হয় তার দাড়ি এবং টুপি দেখে যে তুমি মুসলমান, তোমার এই এই অধিকার নেই, এটা বলা হচ্ছে প্রতিদিন, সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছেন, তার বিরুদ্ধে মানুষজন গর্জে উঠেছে। তার বিরুদ্ধে মানুষজন যন্তর মন্তরে গিয়ে হাজির হয়েছে। কেন হয়েছে? তার কারণ তারা বুঝেছেন যে আন্দোলন করতে হবে সংবিধান সম্মতভাবে। সেখানে যন্তর মন্তরে গিয়ে কি করলেন? কোন প্রকার 144 আগে ছিল, নতুন 163, সেখানে কোন প্রকার নতুন আইনে কোন প্রকার প্রহিবিশন অর্ডার ছিল না। সুপ্রিম কোর্ট রামলীলা ময়দান কাণ্ডে নির্দিষ্টভাবে বলে দিয়েছে কিভাবে ভিড়কে ডিল করবে পুলিশ। প্রথমে ওয়ার্নিং, তারপরে ওয়াটার ক্যানন। ওয়ার্নিং মানে লাউড স্পিকারে বলবে, ওয়াটার ক্যানন দেবে। তারপরেও যদি না হয়, আপনি হাঁটুর নিচে আপনি রাবার বুলেট। তারপরে যদি না হয়, আপনি টিয়ার গ্যাস। তারপরে প্রপোর্শনেট ফোর্স ইউজ করতে হবে। কিন্তু প্রপোর্শনেট ফোর্স ইউজ না করে ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করলেন। ছাত্রছাত্রীরা নিরস্ত, আর ছাত্রছাত্রীদের উপর আক্রমণকারী পুলিশ, তাদের দেখছেন
বডিতে ওই যে এখন মেটা গ্লাস হয়েছে, সেখানে ভিডিও রেকর্ড করা হচ্ছে, তারপরে তাদেরকে টার্গেট করে 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 তাদের বিরুদ্ধে এফআইআর করা, তাদেরকে জেলে ঢোকানোর বন্দোবস্ত করা, তাদের উপর লাঠিচার্জ করা, তাদেরকে আহত করা, তাদের উপর ইভেন সব দেখবেন চোখ চোখ থেকে শুরু করে গোটা মুখে দেখবেন সব আহত হয়ে আছে। কেন? ঝড়রা বন্দুক ব্যবহার করেছেন, সেখানে সব সব ওই মুখের মধ্যে সমস্ত ছেলে মেয়েদের সব আহত হওয়ার চিহ্ন। এটা কেন? এ তো আমার দেশের নাগরিক, এদের বিরুদ্ধে এইভাবে ফোর্স ইউজ করবেন, এদের বিরুদ্ধে এইভাবে আক্রমণ নামিয়ে আনবেন, তারপর রাষ্ট্র দ্বারা। ফলে খুব স্বাভাবিকভাবে গোটা দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে যুবক যুবতী, তারা প্রত্যেকেই এগ্রিভ ছিলেন, তারা রাস্তায় নেমেছেন। এই গত এতগুলো বছর ধরে, একটা দশক পেরিয়ে গেল, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল, চাকরি নেই, শ্রমের মূল্য নেই। প্রতিদিন দেখছে এই গোটা দেশে গত 12 বছরে 93,000 স্কুল বন্ধ হয়েছে। এর দায় কে নেবে? আমার রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়েছে। শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে, যেখানে আমাদের সংবিধান সংশোধিত হয়ে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে সমগুণসম্পন্ন শিক্ষা প্রদান করতে হবে, সেই জায়গায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে ছেলেমেয়েরা স্কুল বিমুখ হয়ে যাচ্ছেন এবং রাষ্ট্র সেই স্কুল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায় নিতে হবে। এবং ছেলেমেয়েরা যে এগ্রিভ, চাকরি না পেয়ে এগ্রিভ, পেপার লিক হওয়ার ফলে এগ্রিভ, তারা সঠিক দিশা না থাকার জন্য এগ্রিভ। আপনি পাশের রাষ্ট্র চলে যান, চায়না, সেখানে আপনি যে কোনো সরকারি শিক্ষা ব্যবস্থা দেখুন, সরকারি স্কুল দেখুন, প্রাইমারি এডুকেশন থেকে সেখানে প্রাইমারি স্কুলে এআই শেখানো হয়। আর আমরা আমরা এআই সামিটে ওই কি গালগটিয়া ইউনিভার্সিটি এসছে, ওই চায়নার একটা কুকুর নিয়ে এসে দেখাচ্ছে, এই দেখো আমাদের এআই ডেভেলপমেন্ট। ও দেখেন চায়নার একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট হয়তো ওরা তৈরি করেছে। আমার দেশের যে হিউম্যান রিসোর্স, আমি মনে করি পৃথিবীর সেরা হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্সকে ইউটিলাইজ করতে হবে। সেটা কিভাবে ইউটিলাইজ করা সম্ভব? সঠিক দিশা দেখতে হবে, সঠিক দিশা দেখাতে হবে। সেটা কিভাবে সম্ভব? যদি আমরা ওই যে আমরা বলছি এনইপির কথা, কিন্তু সেই এনইপি কি হওয়া উচিত? আধুনিক চিন্তা সম্পন্ন এনইপি হওয়া উচিত। সেখানে যুক্তি থাকবে, সেখানে বিজ্ঞান নির্ভরতা থাকবে, সেখানে বিজ্ঞান থাকবে, বিজ্ঞান মনস্কতা তৈরির প্রয়াস থাকবে। বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা এক জিনিস না। আমরা সমাজকে আগিয়ে নিয়ে যাব, সামনের দিকে আগিয়ে নিয়ে যাব। আমরা কি করছি? আমরা মধ্যযুগীয় বর্বরতার জায়গায় যাচ্ছি। মধ্যযুগে যেমন ওই বিভিন্ন ক্লাসে মানুষজনকে ভাগ করা হতো। মানুষ মানে মানুষ, তার পরিচয় কখনো ধর্মের ভিত্তিতে হতে পারে না, তার পরিচয় কখনো তার বর্ণের ভিত্তিতে হতে পারে না, তার পরিচয় কখনো তার পোশাকের ভিত্তিতে হতে পারে না। আমাদের দেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমানভাবে ট্রিট হওয়ার অধিকার দিয়েছে, কিন্তু আমরা সমানভাবে ট্রিট না করে আমরা চাইছি যে মানুষজনের মধ্যে বিভেদ তৈরি হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক। এটা কখনোই কাম্য নয়। আর যারা চাইবেন ইতিহাসের শিক্ষা হচ্ছে, তারা বিলীন হয়ে যাবে, এবং মানুষ সর্বদা ইতিহাস রচনা করে। অনেকে বলেছিলেন যে দেখো মন্ত্রিসভা থেকে রেজিগনেশন হয় না, মানুষ দেখিয়ে দিল যে হ্যাঁ হয়। এখন অনেকে বলছেন ধর্মেন্দ্র স্রেফ ঝাঁকি হে, নীতিন গডকরি বাকি হে। হ্যাঁ স্যার, আমরা দেখেছিলাম যে বিজেপি যখন ক্ষমতায় এসেছিল, তখন তারা বলেছিল যে পূর্বতন সরকার তারা কিন্তু শাসকের আইন করতো, কিন্তু এই সরকার আইনের শাসনে চলবে। কিন্তু আমরা দেখছি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে আজাদি স্লোগান যারা দেবে তারা যেন সোজাভাবে বাড়ি ফিরতে না পারে, পুলিশকে এমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কি বলবে? দেখুন, প্রথমেই বলি যে এই ছেলেমেয়েরা কি বলছে আগে বুঝতে হবে। যে আজাদি মানে এটা নয় যে অনেকে বোঝার ভুল করে, এর আগে অনেকদিন আগে এক্সপ্লানেশন দিয়েছেন। আজাদি কিসের থেকে? ভুকমারি সে আজাদি মানে কি? এই যে ভুক অর্থাৎ খিদে, সেখান থেকে আজাদি। আপনি ভাবুন তো,
আপনি কলকাতা শহরের কথা বলুন, এই কলকাতা শহরে এরকম অনেক মানুষজন আছে যারা ওই ফুটপাতে বসবাস করে, যারা সঠিকভাবে খেতে পায় না, মানে তাদের না তাদের মাথার উপর ছাদ রয়েছে, না তাদের তিনবেলা পেট ভরে খাওয়ার মতো ব্যবস্থা দিয়ে রয়েছে। তা সে ভুকমারি সে আজাদি চাইবে না? দেখবেন এখন একটা ছেলে খুব পপুলার হয়েছে, এই একজন শ্রমিক, ইরফান বলে নাম, এই যন্তর মন্তর আন্দোলন। সে তো তার জীবনের অনুভূতি বলছে, সে তো তার বস্তির সমস্যা বলছে, এ তো বাস্তব। নেশা, ভুকমারি, এগুলো ভারতবর্ষের সমস্যা এখনো। অথচ ভারতবর্ষের কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো অভাব নেই। ওকে আপনি ভাবুন, একটা ছেলে যে কখনো স্কুল কলেজ যায়নি, সে একটার পর একটা শায়রি বলছে, সে কণ্ঠস্থ করেছে, সে তার মাথায় ওই শায়রিগুলো সে শুনে শুনে শুধুমাত্র একসময়, মানে বেদের অপর নাম শ্রুতি কেন জানেন তো? তার কারণ হচ্ছে শুনে শুনে বেদ মনে রাখা। একসময় আমাদের তো এত এই লেখার ব্যবস্থা ছিল না, কারণ কালির আবিষ্কার হয়নি, কলমের আবিষ্কার হয়নি, তখন পেপারের আবিষ্কার হয়নি। তা কি হতো, শুনে শুনে মনে রাখতে হতো, বা যে সময় অ্যাভেলেবেল ছিল এত তো আর কাগজ কলম ছিল না। আজকের দিনে কম্পিউটার এসছে, ল্যাপটপ এসছে, হাতে হাতে ফোন এসছে। তো একসময় বেদের অপর নাম ছিল শ্রুতি, কেন? কারণ শুনে শুনে মনে রাখতে হতো, এবং সেটা অনেক কঠিন কাজ ছিল। আপনি ভিজুয়ালাইজেশন দেখছেন, শুনছেন, দুটো ইফেক্ট একসঙ্গে কাজ করছে, দিয়ে একটা জিনিস মনে রাখছেন, সেটা একরকম মনে রাখা। কতটা ইনডেপথ নিলে শুনে এবং সেটা তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে কতটা মিললে যে শোনা মাত্র সেটাকে তার কণ্ঠস্থ হয়ে থাকছে। ফলে এই যে শোনা মাত্র কণ্ঠস্থ হয়ে থাকছে, সেটা অনেকের ভাবনাতেও আসবে না। তার কারণ তারা তো, তাদের এই শুধুমাত্র শুনতে হয় না, তারা পড়তে পারেন, তার কাছে বই অ্যাভেলেবল, তার কাছে সমস্ত গ্যাজেট অ্যাভেলেবল, সে জানেন, সে স্কুল কলেজে পড়েছেন। এই যে একজন স্কুল কলেজে না পড়া একটা ছেলে সেটা কণ্ঠস্থ রাখছে তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে। এই অভিজ্ঞতাগুলো ইম্পর্টেন্ট, এবং এই অভিজ্ঞতাগুলো থেকেই তো এই ধরনের আন্দোলন তৈরি হয়। এবং আমি মনে করি যে যদি কেউ ভুকমারি থেকে আজাদি এটা চান, তাহলে সেটা খুব একটা খারাপ স্লোগান, খুব একটা কেন, সেটা সঠিক স্লোগানই, ভুকমারি থেকেই তো আজাদি চাই। তৃণমূল সুপ্রিমো এক সময় বলেছিলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন যে এই শুক্রবার ছেলেমেয়েরা একটু আধটু করে, এবং এই প্রসঙ্গে উনি বর্তমান মুখ্যমন্ত্রী উনি একটা লাইন মমতা দিয়েছেন। বন্দ্যোপাধ্যায় এই শুক্রবারকে বলে ইনস্টিগেট করে উনি সেটাকে ইউজ করতে চাইতেন। তার মানে এই নয়, লোকে শুক্রবারে আপনি যে ভাষায় অনেকেই বলতে চাইছেন না, ওই অনেকে ধরুন বলবেন যে শুক্রবারে আমার দেশ স্বাধীন হয়েছিল, 1947 15ই আগস্ট শুক্রবারই ছিল। ফলে আপনি যদি সেটা মিন করতে চান, অন্য বিষয়। কিন্তু আপনি যদি বলেন যে শুক্রবারে ওই জুম্মার নামাজের পরে সমবেত হয়, বা জুম্মার নামাজে সমবেত হয়, বা তারপরেই আন্দোলন হয়, বিষয়টা এরকম নয়। লোকে জুম্মাবারে যারা নামাজ পড়তে যান, তারা মসজিদে নামাজ পড়তে যান এবং নামাজ পড়ে তার বাড়ি ফিরে আসেন, বা যার নিজের নিজের কাজের জায়গায় যান। জুম্মা ওই শুক্রবার, জুম্মাবার, এটাকে হয়তো কেউ এক্সপ্রেসলি বলছেন না বা বলবেন না, কিন্তু এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ইউটিলাইজ করার চেষ্টা করতেন, এটা তিনি হয়তো বলেছেন। কিন্তু শুক্রবার তো আর 5টা দিনের মতো আর একটা বার। শুক্রবারে হ্যাঁ জুম্মার নামাজ হয়, শুক্রবারে দেশও স্বাধীন হয়েছে, শুক্রবারে দেখবেন অনেক মহাপুরুষেরও জন্ম দিন। ফলে যে কোনো দিনই আর 5টা দিনের মতোই একটি দিন। ফলে সেটার একটা আলাদা করে কোনো কিছু মিন করেছেন কি করেননি সেটা বিষয়ে তিনি ক্লারিফিকেশন দেননি, ফলে এই নিয়ে বলার কিছু নেই। কিন্তু শুক্রবার আর 5টা দিনের মতো একটা দিন, এবং যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, দেশ স্বাধীন হয়েছে, আমার দেশ স্বাধীন হয়েছে, তাহলে সেটা আর 5টা দিনের মতো আর একটা দিন বলেই মনে হয়। দেখা যাচ্ছে যে বিজেপির তিরঙ্গা মিছিলে বামেদের পতাকা পোড়ানো হয়েছে এবং থুতু পর্যন্ত ফেলা হয়েছে। দেখুন আমি মনে করি কোনো মিছিল থেকে, দেখুন
বিজেপির পতাকায় হোক বা বামেদের পতাকায় হোক বা কংগ্রেসের পতাকায় হোক বা আরএসপির পতাকায় হোক বা সিপিআই এর পতাকায় হোক, প্রতিটি পতাকাকেই সম্মান করা উচিত। দেখুন, আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দল সংবিধানকে মেনে নিয়ে ইলেকশন কমিশনের কাছে তারা রেজিস্ট্রেশন করে, ফলে প্রতিটি রাজনৈতিক দল সমমর্যাদা। সে রাজনৈতিক দল হয়তো কোনোটা ন্যাশনাল পার্টি, কোনোটা হয়তো ন্যাশনাল পার্টি স্বীকৃতি পায়নি, স্টেট পার্টি, কোনোটা হয়তো বা বেসিক্যালি যে দেখবেন নির্দল প্রার্থী হয় অনেকে, ফলে যে হয়তো দলীয়ভাবে স্বীকৃতি লাভ না করেও আমার দেশে কিন্তু ভোটে অংশগ্রহণ করা যায়। তাহলে আমার দেশে সংবিধান সম্মতভাবে ইলেকশন কমিশনের কাছে নথিবদ্ধ যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের পতাকাকে অমর্যাদা করা উচিত নয়, কাম্য নয়। যদি কেউ করে থাকে, ভুল করেছে।